নমস্কার। আমাদের আজকের গল্প সৈকত মুখোপাধ্যায়ের চলে গেছি তবু আছি। এর আগে শিবুদার লেখাটা ওরই বাড়ির বাইরের ঘরে বসে একবার উল্টে পাল্টে দেখেছিলাম। ভালো করে পড়া হয়নি, তাই এখন আবার সেটা পড়তে শুরু করলাম। শিবুদা ছিলেন একলা মানুষ, একটা মাধ্যমিক স্কুলের সায়েন্স টিচার। বয়স বছর 57-58 হবে। বেটে খাটো, মাথায় হালকাটা, পরিষ্কার করে কামানো গাল আর শুয়োপোকার মতন মোটা একজোড়া ভুরু। পুরুলিয়া শহরের হুচুকপাড়ায় একটা বাসা ভাড়া নিয়ে থাকতেন। ওর মারা যাওয়ার খবর পেয়ে আমি কলকাতা থেকে দৌড়ে এসেছিলাম, আর বাঁকুড়া থেকে এসেছিলেন ওর এক ভাই। তিনি আমার হাতে কয়েকটা কাগজ তুলে দিয়ে বললেন, দেখুন তো অনেক বাবু, এগুলো খাটের ওপর ছড়িয়ে পড়েছিল। শুরুতেই আপনার নাম দেখে মনে হচ্ছে দাদা আপনার পত্রিকার জন্যই কিছু লিখছিলেন। আমি জিজ্ঞেস করলাম, খাটের ওপর ছড়ানো ছিল মানে? এই বাড়ির খাটে? তাতে শিবুদার ভাই ভয়ঙ্কর রকম উত্তেজিত হয়ে বললেন, না না, এখানে কেন? আপনাদের ওই ভুতুরে বাড়িতে, যে ঘরে দাদা মারা যান, সেই ঘরেই একটা চৌকির ওপর এগুলো পড়েছিল। দেখুন, পড়ে দেখুন, হয়তো বুঝতে পারবেন আপনাদের পত্রিকার পাগলামোর ঠেলায় একজন মানুষ কেমন করে বেঘরে প্রাণটা দিল। পত্রিকার ব্যাপারটা নিয়ে আমাদের যে একটু পাগলামো আছে, এটা অনেকেই বলে থাকেন। ঠিক চেনা পথে ওটাকে চালাই না তো, তাই। পত্রিকার নাম নিশিডাক, ত্রৈমাসিক রহস্য রোমাঞ্চ পত্রিকা। দাম 20 টাকা। নিশিডাক গত অগাস্টে সবে 3 বছরে পা দিল, তবে এর মধ্যেই খুব পপুলার হয়ে উঠেছে। সম্পাদক হিসেবে আমি এবং শিবুদার মতন পত্রিকার ওয়েলউইশাররা সারাক্ষণ কেমন করে পত্রিকাটাকে আরও জনপ্রিয় করে তোলা যায় তার জন্য নানান রকমের প্ল্যান খাটাই। ভালো শিল্পীদের দিয়ে ছবি আঁকাই, নতুন নতুন ফিচার যোগ করি। গত সংখ্যা থেকেই যেমন একটা নতুন ফিচার শুরু করেছি, নাম চলে গেছি তবু আছি, বিষয় ভুতুরে বাড়ি। কলকাতার ভুতুরে বাড়ির ইতিহাস নিয়ে আগে অনেক লেখালেখি হয়ে গেছে, তাই ঠিক করেছিলাম গার্ডস্টিন প্লেসের পুরনো রেডিও অফিস, ব্যারাকপুরের সাহেবকুঠি কিংবা রাইটার্স বিল্ডিংয়ের ভূতের কথা আর লিখব না, বরং গ্রাম কিংবা মফস্বলের অল্প জানা সব ভুতুরে বাড়িতে আমাদের লেখকরা এক একটা রাত কাটিয়ে তাদের সেই হাতে গরম অভিজ্ঞতার কথা লিখবেন। আগের সংখ্যায় পালসিটের এক পুরনো জমিদার বাড়িতে রাত কাটানোর অভিজ্ঞতা লিখেছিলেন আমাদের সহ সম্পাদক তরুণ ব্যানার্জি। লেখাটা নিয়ে হইচই পড়ে গেছে। কাল অবধি পাঠকদের কাছ থেকে প্রশংসা জানিয়ে 44টা চিঠি এসেছে। তবুও শিবুদার ভাইয়ের মতন লোকজন যদি এটাকে পাগলামি ভাবেন, তাহলে ভাবতেই পারেন। আগামী সংখ্যার জন্য যখন ভাবনা চিন্তা শুরু করেছি, তখনই পুরুলিয়া থেকে শিবেন্দু অধিকারী মানে আমাদের শিবুদা ফোন করে বললেন, অনেক, আমাদের এদিকে একটা ভূতের বাড়ি আছে বলে শুনলাম, কভার করব? আমি বললাম, আরে পারমিশন নেওয়ার কি আছে শিবুদা, করে ফেলুন। আমার আগ্রহের কারণ ছিল, শিবুদা নিজেই রহস্য কাহিনীর পোকা। দেশ বিদেশের মিস্ট্রি আর হরর স্টোরি গুলে খেয়েছেন। উঁচুমানের সাহিত্য বলে ওগুলো পড়তে ভালোবাসেন, কিন্তু নিজে মোটেই ভূতে বিশ্বাস করেন না। ভয়ঙ্কর ডাকাবুকো লোক। নিশিডাক পত্রিকার প্রথম 6টা সংখ্যায় ডাকিনী আর তান্ত্রিকদের নিয়ে ওর লেখা একটা দারুণ ধারাবাহিক বেরিয়েছিল। সেই লেখাটার মেটেরিয়াল জোগাড় করার জন্য শিবুদা বীরভূমের শ্মশানে মশানে যেভাবে রাতের পর রাত প্রাণ হাতে করে ঘুরে বেরিয়েছিলেন, তাই নিয়েই আলাদা একটা গল্প লেখা যায়। মুশকিল একটাই, নিজে ভালো পাঠক হলেও শিবুদার ভাষাটা তত জোরালো নয়। কিভাবে একটা ছোট জিনিসকে বেশ খেলিয়ে বড় করে লেখা যায় সেটা বুঝতে পারেন না, তাই উনি আমাকে লেখার কাঁচা মালটুকু ধরিয়ে দিয়ে হাত ঝেড়ে ফেলেন। সেটা সাজিয়ে গুছিয়ে বড় করে আমি পত্রিকায় ছাপাই। এবারেও সেই রকমই কথা হয়েছিল। শিবুদার আবার কম্পিউটারে অ্যালার্জি। বলেছিলেন প্রত্যেকবার যেমন করেন হাতে লেখা পাণ্ডুলিপিগুলো আমাকে স্পিড পোস্টে পাঠিয়ে দেবেন। পাঠাতে পারেননি অবশ্য। ওর ভাইয়ের হাত ঘুরে লেখাটা আমার কাছে এলো। শিবুদার শেষ যাত্রা থেকে ফিরে কলকাতার ট্রেন ধরতে পারতাম,
কিন্তু ইচ্ছে করে চলে গেলাম শিবযজ্ঞ রোডের সেই ভুতুরে বাড়িটায়, যেখানে রাত কাটাতে গিয়ে শিবুদা প্রাণ হারিয়েছেন। শিবুদার কাছেই শুনেছিলাম পাশের প্রাইমারি স্কুলের কেয়ারটেকারের কাছে ওই বাড়ির চাবি থাকে। তাকে গিয়ে বললাম রাতটা ওখানে থাকতে চাই। শুনে তো ভদ্রলোকের ভিড়মি খাওয়ার দশা। বললেন, মশাই, সবাই জানে ভূতের বাড়ি, গোয়ার তুমি করে ওখানে থাকতে গিয়ে অধিকারী মাস্টার সদ্য সদ্য প্রাণটা খোয়ালেন, আর তারপরেও আপনি বলছেন ওই বাড়িতে ঢুকবেন? আমি বললাম, আহা, অধিকারী বাবুর মারা যাওয়ার ব্যাপারটা তো অ্যাক্সিডেন্ট, ডাক্তার তো তাই বলেছে, এর মধ্যে ভূতকে টানছেন কেন? তারপর ঝোলা থেকে নিশিটাকের পুরনো কটা কপি বার করে ভদ্রলোকের হাতে গুজে দিলাম। প্রত্যেকটার মলাটে মরার খুলি, কালো বাদুর, হানাবাড়ি, প্ল্যানচেটের টেবিল, এইসব রোমহর্ষক ছবি। বললাম, আমি এই পত্রিকার সম্পাদক। ভদ্রলোক মলাটগুলোর দিকে কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে থেকে কি বুঝলেন কে জানে, প্যান্টের পকেট থেকে চাবিটা বার করে আমার হাতে দিয়ে বললেন, যা ভালো বোঝেন করুন, কিছু হয়ে গেলে আমাকে দোষ দেবেন না। সেটা সন্ধ্যাবেলার ঘটনা। এখন রাত হয়েছে। বাস স্ট্যান্ডের কাছে একটা ধাবা থেকে রাতের খাওয়া সেরে এসে এই বাড়িরই একটা ঘরে জমিয়ে বসেছি। দেখে শুনে মনে হচ্ছে এই ঘরেই শিবুদার সঙ্গে মৃত্যু দেবতার মোলাকাত হয়েছিল। ঘরটায় একটা চৌকি ছিল। ভালো করে গায়ে হাতে পায়ে মশা তাড়ানোর ক্রিম মেখে সেটার ওপর পা ছড়িয়ে আরাম করে বসলাম। তারপর ঝোলা থেকে শিবুদার সেই লেখাটা বার করে লণ্ঠনের আলোয় পড়তে শুরু করলাম। শিবুদা বরাবরই কথা কম কাজ বেশি টাইপের মানুষ। এই লেখার মধ্যেও ওর সেই কেজো নেচারটা স্পষ্ট। কোনো ভ্যানতারা না করেই শুরু করেছেন। অনেক বাড়িটার মধ্যে অনেক গা ছমছমে ব্যাপার রয়েছে ঠিকই, কিন্তু সেগুলোকে ভৌতিক বলা যায় না। অস্বীকার করব না, কাল সারা রাত ভালো করে ঘুমোইনি, অনেকবার আতকে উঠেছি। হঠাৎ কোনো আওয়াজ শুনে কিংবা অদ্ভুত কিছু একটা দেখে বুকের রক্ত হিম হয়ে গেছে। কিন্তু এটাও ঠিক, প্রত্যেকবারই আঁতকে ওঠার মতন ঘটনাগুলোর পেছনে একটা করে নিতান্তই লৌকিক কারণ খুঁজে বার করেছি। ওই মাথায় ঘোমটা টানা পেতনিকে কলা গাছের ছায়া বলে চিনতে পারার মতন আর কি। পড়তে পড়তেই ভাবলাম বেশি রাত হয়ে যাওয়ার আগে বাড়িতে একটা ফোন করে নিলে হয়। কটা বাজলো জানি, চলছে না। তবু দেওয়ালের পুরনো আমলের পেন্ডুলাম ক্লকটার দিকে আপনা থেকেই চোখ চলে গেল। ওটা 12টা বেজে 5 মিনিটে বন্ধ হয়ে গেছে। এই ঘরে যখন প্রথমবার পা দিলাম তখনই ঘড়িটা আমার চোখ টেনেছিল। চারদিক আর সব কিছুই যখন 1 ইঞ্চি ধুলোর চাদরে মোড়া, তখন ওই ঘড়িটা কিন্তু বেশ সাফসুত্র রয়েছে। নিশ্চয়ই শিবুদা ওটাকে পরিষ্কার করে চালাবার চেষ্টা করেছিলেন। চললে ভালোই হতো, বারবার পকেট থেকে সেলফোন বার করে সময় দেখতে হতো না। দেওয়াল ঘড়ি বন্ধ, তাই সেলফোনেই সময় দেখলাম 11:30। বাড়িতে ফোন করার পক্ষে রাতটা বেশিই হয়ে গেছে। একবার জানলা দিয়ে বাগানের দিকে তাকালাম। কাচের সার্সি দেওয়া জানলা, পর্দা নেই। ঘরের ভেতর থেকেই দেখা যাচ্ছে বাইরে জ্যোৎস্না ফটফট করছে। সেই জোরালো জ্যোৎস্নার সামনে এই পৃথিবীর সবকিছুরই রং কাজলের মতো কালো। ইটের পাঁচিল, পাঁচিলের ওপর দাঁড়িয়ে থাকা বেড়াল, সুপুরি গাছের কঙ্কালসার শরীর, সব। আবার লেখার দিকে চোখ ফেরালাম। শিবুদা লিখেছেন, তোমাকে যদি বলা হয় আরেকটা বাড়ির বাগানের জামরুল গাছের ডালে দড়ি ঝুলিয়ে 4 বছর আগে একটা মেয়ে সুইসাইড করেছিল, তাহলে সেই বাড়িটার সম্বন্ধে তোমার মনে স্বাভাবিকভাবেই একটা ভয় ঢুকে যাবে। ওই ভয় থেকেই তুমি তখন প্রত্যেকটা গাছের ছায়ায় ভূত দেখবে। বেড়ালের ডাক শুনে মনে হবে মানুষের কান্না। ঠিক এই সময়ই বাগানের দিক থেকে একটা কান্নার শব্দ ভেসে এলো। মনে হলো একটা কম বয়সী মেয়ে কাঁদছে। বুকটা ছ্যাঁত করে উঠেছিল। তারপরেই নিজের মনে হেসে উঠলাম, মেয়ে নয়, মেয়ে কোত্থেকে আসবে? ওই বেড়ালটাই হবে নিশ্চয়ই, যেটা একটু আগে পাঁচিলের ওপর দাঁড়িয়েছিল। শিবুদার কথার মোক্ষম প্রমাণ দেওয়ার জন্যই যেন ব্যাটা ঠিক সময় কেঁদে উঠল। কান্নাটা যেমন শুরু হয়েছিল
তেমনি হঠাৎ করেই থেমে গেল। আমি আবার শিবুদার লেখাটার দিকে মন দিলাম। বুঝলে অনেক, রাত 12টার সময় টপ টপ করে একটা আওয়াজ শুরু হলো। নিস্তব্ধ বাড়িতে শব্দটাকে এত বিকট লাগছিল কি বলবো। কিছুক্ষণ বিছানায় এপাশ ওপাশ করে শেষ অবধি ধুত্তর বলে উঠে পড়লাম। বাড়িটায় ইলেকট্রিকের কানেকশন নেই। আমি একটা লণ্ঠন জ্বালিয়ে শুয়েছিলাম। সেটা হাতে নিয়েই বাথরুমে ঢুকলাম। বাথরুমের ভেজানো দরজা ঠেলে খোলা মাত্র আমার হৃৎপিণ্ডটা গলার কাছে চলে এলো। আমার মুখোমুখি একটা মুখ অন্ধকারের মধ্যে আমার দিকেই তাকিয়ে রয়েছে। লণ্ঠনটা একটু তুলে ধরতেই ওদিকে লোকটাও একটা লণ্ঠন তুলে ধরলো। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। দেওয়ালের আয়নাটার কথা মনেই ছিল না। লৌকিক কারণ নাম্বার 1। এবার সেই শব্দের উৎস খুঁজতে হয়। তাও পেয়ে গেলাম। দেওয়ালে লাগানো কলের মুখ থেকে কি জানি কেন এই রাত 12টার সময় ফোঁটা ফোঁটা জল পড়তে শুরু করেছে। হতেই পারে আর 4 বছর বাদেই কলটা খোলা হয়েছে। আমিই খুলেছিলাম। তখনই ওয়াশার টোয়াশার কিছু একটা আলগা হয়ে গেছে নিশ্চয়ই। স্টপ ককটাকে অনেকভাবে টাইট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কিছু করতে পারলাম না। টপ টপ করে জল পড়েই যেতে লাগলো। হতাশ হয়ে আবার বিছানায় এসে শুয়ে পড়লাম। চেষ্টা করলাম শব্দটা থেকে মনটা সরিয়ে আনতে। সে তো পারলামই না। উল্টে অন্য একটা শব্দ বড় বীভৎসভাবে কানে ধাক্কা মারতে শুরু করলো। এটা টপ টপ নয়, টিক টিক। আবার বিছানা ছেড়ে উঠে পড়লাম। ঘড়িটাকে দেওয়াল থেকে নামিয়ে সামনের খুপড়িটার মধ্যে হাত গলিয়ে পেন্ডুলামটাকে ধরে একটা টান দিলাম। খট করে একটা আওয়াজ হলো। তারপরেই পেন্ডুলামের দুলুনি বন্ধ। নিশ্চিন্ত। ঘড়িটাকে আবার দেওয়ালে টানিয়ে রাখলাম। আমি মনে মনে বললাম, ও, এই জন্যই ঘড়ি বাবাজি নট নড়ন চড়ন। শিবুদা ঠিক 12টা 5 মিনিটে ওটার 12টা বাজিয়ে ছেড়েছেন। কিন্তু বাথরুমের কল থেকে তো এখনো জল পড়ছে না, বন্ধ হলো কেমন করে? শিবুদা তো লিখেছেন ও ব্যাপারে কিছু করে উঠতে পারেননি। হয়তো এর মধ্যেই মরচে জমা আপনা থেকেই বন্ধ হয়ে গেছে। সারাদিনের নানান ধকলে কখন যে চোখ দুটো জুড়ে এসেছিল নিজেই জানি না। হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল। ক্রমাগত হয়েই চলেছে শব্দটা। বুঝতে পারছি ওটা কিসের শব্দ। কলটা থেকে আবার কোনো কারণে জল লিক করতে শুরু করেছে। ওটা বন্ধ করতে হবে, না হলে ঘুমাতে পারবো না। মাথার কাছে লণ্ঠনটা নিবু নিবু হয়ে এসেছিল। সেটার দম বাড়িয়ে বাথরুমের দিকে এগোলাম। দরজা খুলতেই দেখলাম উল্টো দিকে একটা মুখ। না, ভয় পাওয়ার প্রশ্ন নেই। আমি তো শিবুদার লেখা পড়েছি। ওই দেওয়াল আয়নাটার জন্য আমি তো মনে মনে তৈরিই ছিলাম। ওটার দিকে আর না তাকিয়ে কিছুক্ষণ স্টপ ককটাকে নিয়ে নাড়াচাড়া করলাম। কিছুই করে উঠতে পারলাম না। আবার ঘরে ফিরে এলাম। ভয় পাওয়ার কথা নয়, তবুও একটু একটু ভয় করছিল। আয়নার মধ্যে থেকে যে মুখটা আমার দিকে তাকিয়েছিল সেটা কি আমারই মুখ? একটুক্ষণই দেখছিলাম, মনে হয়েছিল যেন ছায়ার মানুষটার সামনের চুল পাতলা, ভুরু দুটো মোটা। সবচেয়ে বড় কথা, আমার চোখে চশমা ছিল, ছায়াটার চোখে ছিল না। শিবুদাও চশমা পরতেন না। আমার থেকে শিবুদার সঙ্গেই যেন বেশি মিল ছিল ছায়াটার। মনের ভুল? তাই হবে। জানি চলছে না, তবু পাপসে পা মুছে চৌকিতে ওঠার আগে আরেকবার দেওয়াল ঘড়িটার দিকে তাকালাম। না, এটার জন্য আমি তৈরি ছিলাম না। আমার শিরদাঁড়া দিয়ে একটা বরফের স্রোত নেমে গেল। ঘড়িটা চলতে শুরু করেছে। মিনিটের কাঁটা টিকটিক করে এগিয়ে চলেছে। সময় দেখাচ্ছে 12টা বেজে 7 মিনিট। সেলফোনের সঙ্গে সময় মিলিয়ে দেখলাম ঠিকই দেখাচ্ছে, কিন্তু ভাঙা পেন্ডুলাম নিয়ে কেমন করে ঘড়িটা চলল? এরও কি কোনো লৌকিক ব্যাখ্যা রয়েছে? না, আর ঘুমাবো না, বরং বসে বসে শিবুদার লেখার বাকিটুকু পড়ে শেষ করি। যে অবধি পড়েছিলাম তারপর থেকে আবার পড়তে শুরু করলাম।
শিবুদা লিখেছেন, ভুতুরে বাড়িতে এসেছি ভৌতিক কাণ্ডের খোঁজে, যদিও মনে মনে জানি কিছুই পাবো না, কিন্তু এই যে গা ছমছমানি, এটাই বা কম কি। আজকের আবহাওয়াটা অদ্ভুত, আকাশ পরিষ্কার, বেশ জ্যোৎস্না ফুটেছে, কিন্তু তার সঙ্গে একটা জোরালো হাওয়াও বইতে শুরু করেছে। জানলাগুলো বন্ধ হওয়ায় আওয়াজ ঘরের মধ্যে পৌঁছাবে না, কিন্তু সুপারি গাছের দাপাদাপি দিব্যি টের পাচ্ছি। এতক্ষণ এক টানার ঝিঝি ডেকে চলেছিল, হঠাৎ সেই ডাকটা বন্ধ হয়ে গেল। এরকম অবস্থায় সবার যা হয় আমারও তাই হলো। পুরো মনোযোগটা এসে জড়ো হলো দুটো কানে। তখন হয়তো আমি সত্যিকারেরই সূচ পড়ার শব্দও শুনতে পেতাম, কিন্তু যেটা শুনলাম সেটা সূচের শব্দের চেয়েও জোরালো। চুরির আওয়াজ। এই ঘর থেকে বেরিয়েই একটা করিডোর রয়েছে, যার একদিকে বাথরুম আর অন্যদিকে একটা সরু দরজা। খিড়কি দরজা বললে বোধহয় ঠিক হয়, সেটা খুলে বাগানের দিকে। চুরির শব্দটা এলো ওই দরজাটার কাছ থেকেই, কিন্তু সেই দরজাটায় তো আমি নিজের হাতে খিল লাগিয়েছি। এবার আর শুধু লণ্ঠন নয়, ব্যাগের ভেতর থেকে আমার গুপ্তিটাও বার করে হাতে নিলাম। তারপর এক লাফে বিছানা থেকে নেমে বেরিয়ে গেলাম করিডোরে। না, অলৌকিক কিছু নয়। তুমি যতই নিশিডাক পত্রিকার সম্পাদক হও, মনে মনে তুমি নিজেই যেন অলৌকিক বলে কিছু নেই। তাই চুরির শব্দ খুঁজতে গিয়ে আবারও পৌঁছে গেলাম ভীষণ রকম লৌকিকে। একজন কাঠের মিস্ত্রিকে লাগিয়েছিলাম খিল আর ছিটকিনিগুলোকে ঠিক করে দেওয়ার জন্য। লোকটা ওখানে ওই দরজাটার সামনে বসে কাজ করেছিল। যাওয়ার সময় এক কৌটো কাঁটা পেরেক ফেলে গেছে। আমি আলো নিয়ে বেরোনো মাত্র দুটো ধাড়ি ইঁদুর সেই পেরেকের কৌটো থেকে লাফিয়ে বেরিয়ে দৌড় লাগালো। আবার শব্দ উঠল। আমি একা একাই হেসে উঠলাম। এখন আমার এইখানে আমাকে পড়া থামিয়ে দিতে হলো, কারণ পরিষ্কার শুনলাম বাইরে করিডোরে চুরির শব্দ হলো। ঠিক এইরকম একটা শব্দই কি শিবুদা শুনেছিলেন? আমি কি বাইরে বেরিয়ে দেখব কিসের শব্দ? কি দরকার? শিবুদা তো বলেই দিয়েছেন এই বাড়িতে ইঁদুর রয়েছে। কাটা পেরেক না হোক, অন্য কিছু নিয়ে নিশ্চয়ই সেগুলো টানাটানি করছে, আর তাতেই ওই রিনে আওয়াজ হচ্ছে। না, একবার চাই। গেলাম এবং ফিরে এলাম, কিছু দেখতে পেলাম না। শব্দটা করিডোর ধরে চলে গেল বাড়ির সামনের দিকে। ইঁদুর নয়, অন্য কিছু। শিবুদা লিখেছেন, আকাশ পরিষ্কার, তবু বাইরে বাগানে হাওয়ার তাণ্ডব চলছে। ঘুম আসছে না। মন বলছিল যদি কিছু হয় এই জানলাটার কাছেই হবে, কিন্তু কি হবে অনেক? এমন কি হতে পারে বিজ্ঞান দিয়ে যার ব্যাখ্যা দেওয়া যায় না? জানি, সবই জানি, কিন্তু জীবনে এই প্রথমবার এই শিবযজ্ঞ রোডের বাড়িতে বসে মনে হচ্ছে 4 বছর আগে অনেক যন্ত্রণা নিয়ে যে মেয়েটা মরে গিয়েছিল, তার সেই যন্ত্রণার কোনো চিহ্নই কি কোথাও থাকবে না? ওই তো সে এসেছে। জানলার বাইরেও দাঁড়িয়ে রয়েছে, শুধু কোমর থেকে গলা আর দুটো হাত। মাথাটা কি বুকের ওপর ঝুঁকে আছে? তাই দেখতে পাচ্ছি না। দাঁড়াও অনেক, আমি একবার খুলে দেখে আসি ব্যাপারটা কি। হয়তো ও সেই মেয়েটা নয়, হয়তো এর পেছনেও একটা নিতান্ত সাদামাটা ইঁদুর বাদুরের মতন কোন একটা কারণ খুঁজে পাবো। একটু বাদে সেটা লিখছি, দাঁড়াও। না, আর কিছু লিখতে পারেননি শিবুদা। শিবুদার শরীরটা ওই জানলার কাছেই মেঝের ওপরে পড়েছিল। এর পেছনেও একটা নিতান্ত লৌকিক কারণ ছিল, যেটা শিবুদা জেনে যেতে পারেননি, কিন্তু আমি জানি। ওই বাড়িতে ঢোকার আগে যখন চারদিকটা ঘুরে দেখে নিচ্ছিলাম, তখন আবিষ্কার করেছিলাম বাগানের তারে মেলে দেওয়া শিবুদার একটা ফুল হাতা টি শার্ট হাওয়ায় উড়ে এসে জানলার কাছে লেপটেছিল। এখন বুঝতে পারছি, ঘরের ভেতর থেকে সেটাকে দেখেই শিবুদা ভেবেছিলেন। শিবুদা 2 হাতে জানলার পাল্লার লোহার ফ্রেম দুটো ঠেলে সরিয়ে বাইরে ঝুঁকে পড়েছিলেন,
এমন সময় হঠাৎ হাওয়ার একটা প্রচণ্ড ঝটকায় একটা লোহার ফ্রেম ওর ডান হাতের আঙ্গুলের ওপর আছড়ে পড়ে। হাতের তালু থেকে 3টে আঙ্গুল সঙ্গে সঙ্গে কেটে পড়ে যায়। জানলার ফ্রেমে শুকনো রক্তের দাগ ছিল। শিবুদার পোস্টমর্টেম করেছেন যে ডাক্তারবাবু, তার সঙ্গে আমি আজ সকালেই কথা বলেছি। ওনার বক্তব্য, ওই শকটাতেই শিবুদার হার্ট অ্যাটাক হয়, উনি মারা যান। শিবুদার লেখা শেষ হয়ে গিয়েছিল। শূন্য চোখে কাগজগুলোর দিকে তাকিয়ে বসেছিলাম। হঠাৎই লণ্ঠনটা দপদপ করতে করতে নিভে গেল। একই সঙ্গে থেমে গেল বাথরুমের কল থেকে জল পড়ার টপ টপ শব্দটা। শিবুদা অলৌকিকে বিশ্বাস করতেন না। তার বিশ্বাসকে সম্মান জানাবার জন্যেই আমি কোনো রকমে চৌকি থেকে নেমে বাথরুমের দিকে এগিয়ে গেলাম। কলের জলের এই যে স্বেচ্ছাচার, এই যখন ইচ্ছে ডুবিয়ে পড়া আর যখন ইচ্ছে বন্ধ হওয়া, এর একটা সহজ ব্যাখ্যা খুঁজে বার করা যাবে নিশ্চয়ই। তবে বাথরুমের দরজার কাছে দাঁড়িয়ে যা দেখলাম, তার কোনো বৈজ্ঞানিক কারণ থাকতে পারে কিনা আমার জানা নেই। একটা আঙ্গুল, একটা রক্তাক্ত কাটা আঙ্গুল স্টপককের মুখে ঢুকে জলের ফোঁটাগুলোকে আটকে রেখেছে। আমি ঘরে ফিরে এলাম। ততক্ষণে ঘড়ির শব্দও বন্ধ হয়ে গেছে। এরকমটাই আশা করছিলাম। আরও 2টো কাটা আঙ্গুল পেন্ডুলামটাকে প্রাণপণে চেপে ধরে রেখেছে। তাহলে তো আর একটা জিনিসই বাকি থাকে। আমি জানলার দিকে তাকালাম। যা ভেবেছিলাম তাই। সার্সির ওপাশে যা ভেসে আছে তা কোনো উড়ে আসা টি-শার্ট নয়, শিবুদার মুখ। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।